দর্শক, আজকে আলোচনা করব 1971 সালে 93,000 পাকিস্তানি সেনার ভাগ্যে কি ঘটেছিল। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল এ কে নিয়াজি তার সমস্ত সৈন্যসহ ঢাকায় বাংলাদেশ এবং ইন্ডিয়ার যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেন। ওই সময় তার সাথে 80,000 সেনাবাহিনী ও পুলিশ সদস্য এবং 13,000 পাকিস্তানের সরকারি, আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পশ্চিম পাকিস্তানের যে সকল কর্মচারী ও কর্মকর্তা ছিলেন তারা এবং তাদের পরিবারের সদস্য মিলে ছিলেন। এখন যুদ্ধে আত্মসমর্পণের পরে তাদের ভাগ্যে কি ঘটেছিল দেখুন। যুদ্ধে আত্মসমর্পণের কেবল পরে তৎকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা চেয়েছিলেন এদের সবাইকে বিচার করতে। এখানে বলে রাখা প্রয়োজন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বিশাল সংখ্যক সেনাবাহিনী নিয়ে আত্মসমর্পণের ঘটনা পৃথিবীতে আর ঘটেনি। বাংলাদেশ সরকার চেয়েছিল তাদের বাংলাদেশে প্রাথমিক দিকে বন্দি করে তাদের বিচারের মুখোমুখি করতে, কিন্তু একটা সমস্যা যেটা দেখা গেল সেটা হলো যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে, ইকোনমিও ধ্বংস হয়ে গেছে। তো সে অবস্থায় এত বিপুল সংখ্যক লোকজনকে কারাগারে রাখা বা তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা সেটা সহজ কাজ ছিল না তৎকালীন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের জন্য। এরপরে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদের ভারতে নিয়ে যাওয়া হবে। তো ভারতে কিভাবে নিয়ে যাওয়া হবে, যারা উচ্চ পদস্থ কর্মকর্তা, সিদ্ধান্ত হলো তাদের বিমানে করে নেওয়া হবে এবং অন্যদের ট্রেন এবং ট্রাকে করে নেওয়া হবে। সেই মোতাবেক পাকিস্তান সেনাবাহিনীর এবং পূর্ব পাকিস্তানের যে সকল কর্মকর্তা ছিলেন তাদের ভিতর যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের প্রায় 150 জনের মতো বিমানে করে কলকাতায় নেওয়া হয় এবং বাকি লোকজনকে ট্রেন এবং ট্রাকে করে ভারতের কলকাতা, আগরতলা, আগ্রা বিভিন্ন জায়গায় নেওয়া হয়। এখন এদের ভারতে নেওয়ার পরে কি হলো, ভারতে নেওয়ার পরে যেটা হলো যে তখন বাংলাদেশ এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, ওনার একটা মেন লক্ষ্য ছিল যে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করতে হবে। সেটা ছিল প্রথম চ্যালেঞ্জ, কারণ ওইদিকে যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানকে বিচারের মুখোমুখি দাঁড় করায় এবং তাকে বলে যে আপনার ফাঁসির রায় হয়ে গেছে, আপনাকে তো মেরে ফেলা হবে। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তাকে করা হয় যে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার জন্য, যেটা বঙ্গবন্ধু 10ই জানুয়ারি দেশে ফেরার পর বলেছেন যে আমাকে বলেছিল আমার ছেলের পাশে কবর খোঁড়া আছে, এখানে তোমাকে কবর দেওয়া হবে। উনি বলেছিলেন আমাকে মেরে ফেলো, কোনো দুঃখ নাই, আমি তোমাদের কাছে নতি স্বীকার করে যাব না, আমার লাশটি শুধু আমার বাঙালির কাছে পৌঁছে দিও। যাই হোক, তখন পাকিস্তান সরকার তাদের যে আটক সেনাবাহিনীর লোকজন বা সিভিল কর্মকর্তা তাদের ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন আন্তর্জাতিক লবি শুরু করে। জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদের সসম্মানে রাখার একটা প্রতিশ্রুতি দিয়েছে সেই কনভেনশন সইকারী সব দেশ। সেই জেনেভা কনভেনশন অনুযায়ী তারা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য তাদের মিত্র দেশের দ্বারস্থ হয় যে এদের মুক্তি দেওয়া হোক বা এদের কোনো যাতে অবিচার না করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারত পাকিস্তানকে প্রথম যে শর্তটা দেয় যে এসব বিষয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শেখ মুজিবকে মুক্তি দিতে হবে। মুক্তি দেওয়ার আগে কোনো আলোচনা নয়। সেই প্রেক্ষিতে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় এবং উনি লন্ডন হয়ে
10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। এই আলোচনার একটা পর্যায়ে 1972 সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় মিসেস ইন্দিরা গান্ধী ও তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ভিতরে। সিমলা চুক্তিতে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত ছিল। এই যুদ্ধর পরে ভারত এবং পাকিস্তানের যে কাশ্মীর ইস্যু রয়েছে, যে নিয়ন্ত্রণ রেখা, যে বরাবর যাদের কন্ট্রোল আছে সেটাকে মেনে নিতে হবে এবং এটা নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কেউ চাইতে পারবে না। এগুলো ছিল একটা কি নোট সিমলা চুক্তির। যাই হোক, সিমলা চুক্তি অনুযায়ী অনেক পাকিস্তানি সেনা এবং বিভিন্ন কর্মকর্তাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়। তখনও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ভারতে থেকে যান এবং এ বিষয়ে জেনারেল একে নিয়াজি এবং পাকিস্তানের আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা তারা কয়েকটা বইও পরবর্তীকালে লিখেছেন। সেখানে একজন কর্মকর্তা লিখেন যে আমরা ভারতের জেল থেকে কয়েকবার পালানোর চেষ্টা করি, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল আমাদের ভারতের এখান থেকে পালাইতে হবে। সেক্ষেত্রে আমরা সাকসেসফুল হই বা না হই, আমাদের চেষ্টা করতে হবে। তারা কয়েকবার পালানোর চেষ্টা করে, কিন্তু আসলে তারা সাকসেসফুল হয়নি, তারা ধরা পড়ে যান। পরবর্তীতে যে সকল উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতে থেকে যান তাদের ফিরিয়ে নেওয়ার জন্য পাকিস্তান বিভিন্ন লবি নেগোসিয়েশন করতে থাকে, কিন্তু তখন ভারত বলে যে এটা তো আমরা চাইলেই হবে না, কারণ এখানে অন্যতম বড় ফ্যাক্টর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা না চায় বা তারা যদি এগ্রি না করে তাহলে কিন্তু আমরা দিতে পারবো না। তখন বাংলাদেশ গভর্নমেন্টের স্ট্যান্স ছিল যে উচ্চপদস্থ কর্মকর্তা যারা বাংলাদেশে যে সীমাহীন গণহত্যা চালানো হয়েছে তার মেন কারিগর, তাদের আমরা ফেরত দিব না, তাদের আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাবো। যাই হোক, প্রেক্ষিতে পাকিস্তান ক্রমাগত বিভিন্ন নেগোসিয়েশন, আলোচনা, লবি এটা নিয়ে চালাইতে থাকে। একটা পর্যায়ে যে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা কন্ডিশন দেয়া হয় বাদ বাকি কর্মকর্তা এবং উচ্চপদস্থ অফিসারদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে। তারা বাংলাদেশ থেকে বলা হয় যদি পাকিস্তান বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে অফিসিয়াল স্বীকৃতি দিয়ে দেয় তাহলে বাংলাদেশ তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এগ্রি করবে। এ প্রেক্ষিতে পরবর্তীতে 1973 সালে দিল্লিতে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান মিলে, যে চুক্তির প্রেক্ষিতে পাকিস্তান বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং বাদ বাকি যে সকল সামরিক কর্মকর্তারা ভারতে ছিলেন তাদের ফেরত পাঠানো হয়। এ প্রেক্ষিতে একটা বিষয় বলতে চাই যে ভারতে পাকিস্তানের যে সকল উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন তারা কেমন অবস্থার ভিতর ভারতে তারা ছিলেন। এখানে জেনারেল একে নিয়াজি তিনি যে বইটি লিখেছিলেন সেটাতে তিনি লিখেছেন প্রথমে তাকে কলকাতায় নেওয়া হয়। কলকাতায় নেওয়ার পরে তাকে একটা নবনির্মিত একটা সুন্দর অ্যাপার্টমেন্টেই কিছুদিন রাখা হয়। সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বেশ ভালো পরিবেশে উনি ছিলেন, কিন্তু কয়েক মাসেরই ভিতর তাকে অন্য রাজ্যে স্থানান্তর করা হয়, যেখানে আসলে বিভিন্ন উচ্চপদস্থ বন্দীদের রাখা হতো। সেখানকার পরিবেশ নিয়ে উনি লিখেছেন যে সেখানে অনেক উঁচু উঁচু দেওয়াল ছিল, অনেক উঁচু কাঁটাতারের বেড়া ছিল, সার্বক্ষণিক টহলের ব্যবস্থা থাকতো যাতে কেউ পালিয়ে যেতে না পারে। 1971-এর ডিসেম্বর থেকে 73-এর প্রায় শেষ পর্যন্ত তিনি ভারতের কারাগারে ছিলেন। তো দর্শক, এটাই ছিল যুদ্ধে পরাজয়ের পর তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা, সেনা সদস্য এবং সরকারি কর্মচারী কর্মকর্তা এবং তাদের পরিবারের যে পাকিস্তান ফেরার যে ঘটনাবহুল কাহিনী,
এক্ষেত্রে একটা কথা বলে রাখা প্রয়োজন, সব দেশ কিন্তু এইভাবে যুদ্ধবন্দীদের সবসময় সম্পূর্ণ প্রত্যাবর্তন করে না। অনেক দেশই অনেক সময় তাদের বিচারের মুখোমুখি দাঁড় করায় এবং তাদের প্রসিকিউশন করা হয়। আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।